একটু আমরা দেখি রেজাল্ট করিম রনির কাছে আমরা যাই। বেশ কিছু প্রশ্ন এখানে যুক্ত হয়েছে। শিশির সাহেব বললেন যে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা আঁতাত হয়েছে, প্রশ্ন নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে আগে বিএনপি মামলাগুলো দিয়েছে, এখন আসলে তারা মামলা উঠিয়ে নিচ্ছে এবং আওয়ামী লীগ একরকম ছত্রছায়া দেওয়ার চেষ্টা করছে। একটু ব্যাখ্যা করতে পারেন কিনা রেজাল্ট করিম রনি বিষয়গুলো নিয়ে? না, এগুলি আলাপের কিছু নাই। আমরা আরেকটা আলাপ আমরা যাই করি সবই ফটো কার্ডের খোরাক হবে, বলবো যে এটা উল্টাটা ফটো কার্ড প্রচার করা হবে, সবই কাট পিস বক্তব্যের জন্য এগুলো আলাপ করে। দেখেন এখানে বাংলাদেশে আওয়ামী লীগকে এখানে একটা পুঁজি করা হচ্ছে। যেমন ধরেন এই যে সমস্ত এলাকায় আপনার অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসিত করছে, তো যেসব এলাকায় জামাত নির্বাচিত হয়েছে যেমন গাইবান্ধা, যেসব জামাত নির্বাচিত সেখানে আওয়ামী লীগের অফিস খুলে কিভাবে, এবং যে কটা জায়গায় অফিস খোলা হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ছাত্র দল যুব দল গিয়ে অফিস বন্ধ করছে বা ভাঙচুর করছে, যাই করছে। তো এই জন্য এরা তো রাজনীতি করে না, এরা হলো ন্যারেটিভটা দরকার, এদের আসল মাঠের কাজে তো এদের দরকার নেই। এখানে কথার মধ্যে কিন্তু কন্ট্রাডিকশন আছে যে মামলা যা দেওয়ার দিছে বিএনপি, এখন মামলা দিতে গিয়ে প্রচুর মামলা বাণিজ্য হয়েছে, প্রচুর হরে ধরে মামলা হয়েছে। এখন হয়রানিমূলক মামলা আওয়ামী লীগের আমলে যেভাবে আওয়ামী লীগ বিএনপি জামাতকে দিচ্ছে, একই কালচার কি বিএনপি প্র্যাকটিস করবে? তো সেই জন্য বিএনপির নেতারা যারা কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক, এবং আমরা বহুবার বলছি যে প্রপার মামলা হইতে হবে, হরে ধরে মামলা দিলে তো এই যে জামিন নিয়ে চলে যাবে। আপনার এই যে এখানে আপনারা আলোচনা করলেন এই ইউনূস সরকারের আমলে সাবির হোসেন চৌধুরী জামিন নিয়ে বের হয়নি। সাবির হোসেন চৌধুরী কি ছোটখাটো নেতা আওয়ামী লীগের? কয়দিন লাগছে জামিন নিয়ে বের হইতে? সো এই সমস্ত কথা এরা বলতে পারে, কিন্তু এগুলোর সাথে সত্যের দূরতম কোনো সম্পর্ক নেই। এখানে আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, কমন এনিমি। এখন বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত সমাজ আপনি কিভাবে গঠন করবেন? আপনি নিজে যদি আওয়ামী লীগ হয়ে যান, আপনি নিজে যদি ন্যারেটিভ পলিটিক্স করেন, আপনি নিজে যদি প্রোপাগান্ডা ছড়ান, আপনি নিজে যদি সিপি গ্যাংয়ের মতো কালচার চর্চা করেন আর সারাদিন আওয়ামী বিরোধী কথাবার্তা বলেন, মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আওয়ামী লীগ তো একটা নফস্তানিয়াত, একটা খাসিলত। এই খাসিলত তো আমি তো দেখতে পাচ্ছি এদের মধ্যে। একটা পলিটিক্স দরকার, সেটা হলো কনস্ট্রাকটিভ পলিটিক্স, এনার্কি করে হবে না। এখন কনস্ট্রাকটিভ পলিটিক্সের জন্য আওয়ামী লীগ এখানে ইররিলেভেন্ট হবে কিভাবে? বাড়িতে চালের বস্তা পাঠাইলে হবে ভোটের জন্য? ভোটের আগে চালের বস্তা পাঠায়নি, এইভাবে তো আওয়ামী লীগ দূর হবে না। আওয়ামী লীগ দূর হবে এখানে একটা প্রপার ডেমোক্রেটিক অর্ডার দাঁড়াইলে, একটা আইনের শাসন দাঁড়াইলে, একটা নাগরিক ভিত্তিক দল যার যার রাষ্ট্র সবার এরকম একটা রাজনীতি বিকশিত হলে আওয়ামী লীগের রিলেভেন্ট হয়ে যাবে। আর কোন পলিটিক্যাল ইডিওলজিকে ধরেন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে না, 15 বছর অত্যাচার করছে না, কি হয়েছে জামাতের? কোন পলিটিক্যাল ইডিওলজিকে আপনি নিষিদ্ধ করে এভাবে আপনি বন্ধ করতে পারবেন না। তারপর উদাহরণ হলো জামাত, তাহলে আপনি কি করতে হবে? এটা পলিটিক্স দিয়ে ডিল করতে হবে। সেক্ষেত্রে আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলছি, আমরা বাংলাদেশে যদি একটা ট্রমাটিক সোসাইটি দুই দিকে রেখে দেন, দেশ পুনর্গঠন হবে না। কি লাগবে আপনার? এখানে ট্রমা দূর করার জন্য ট্রুথ অ্যান্ড হিলিং প্রসেস লাগবে আপনার। একটা হলো যারা অপরাধী, ফৌজদারি অপরাধ করছে, ধরেন আওয়ামী লীগ হোক, সাধারণ সন্ত্রাসী হোক, অঙ্গ সংগঠনের নেতা হোক, তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন ফৌজদারি অপরাধের ক্ষমা করার এখতিয়ার কারণে। কিন্তু তা না, ভোটের আগে সবার আগে ক্ষমার কথা কে বলছে? সবার আগে আওয়ামী লীগের ব্যাপারে ক্ষমার কথা কে উচ্চারণ করছে? যার ক্ষমা করার এখতিয়ার নাই। ফরগিভনেস, ফরগিভ, অনলি দ্য আনফরগিভেবল, বহু আগে জ্যাক দেরিদা বলছে। আপনি ক্ষমা করার এজেন্সি, যে ভিকটিম শুধুমাত্র সেই ক্ষমা করতে পারে। আমি ধরেন ভিকটিম, আমার হয়ে আপনি ক্ষমা করে দিতে পারেন না। তো উনি কিন্তু বললেন না, ফলে আপনি যে ক্ষমা করে দিচ্ছেন, আপনি প্রথম ক্ষমার উচ্চারণটা কারা কোন দল করছে? আপনার তো এটা এজেন্সি না, আপনার তো এখতিয়ারই নেই, কিন্তু আপনি সবার আগে ক্ষমা। তখন বরং মির্জা আব্বাস বলছিল আমি আপনাদের মতো এত মহান না, এত উদার না, আমাকে যেভাবে নির্যাতন করেছে, আমার মাকে যেভাবে অপমান করা হয়েছে, লাথি মারা হয়েছে অসুস্থ মাকে, আমি বিচার চাই, আমি ক্ষমা করতে পারবো না। তো ফলে আপনি তো মানে রিয়েলি পলিটিক্স করতে গেছেন, আপনি রিয়েলি এর সমাধান চান। এখন আমি আবেদন শেষ করে তার মানে আপনার প্রপারলি কি লাগবে? প্রপারলি এখানে অপরাধীদের বিচার লাগবে, 1 নাম্বার। আর 2 নাম্বার লাগবে যারা আওয়ামী লীগকে একটা রাজনীতি মনে করতো, তাদেরকে তো আপনার পলিটিক্যালি এডুকেটেড করতে হবে। কি এডুকেশন? যে রাজনীতি এক জিনিস, ফ্যাসিবাদ আর এক জিনিস। ফ্যাসিবাদের কোনো পলিটিক্স, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এটা তো ফ্যাসিবাদও ছিল না, এটা রিয়েলি মাফিয়া তন্ত্র ছিল, সিম্পলি একটা মাফিয়া তন্ত্র ছিল। ফ্যাসিস্ট তো হিটলারও ছিল, হিটলার তো পালাই জানে তার জনগোষ্ঠীকে ছেড়ে, মুসলিনি তো পালাই জানে, তো এগুলো পালাইয়া চলে গেছে। ফলে এই যে পালাইয়া যাওয়ার মধ্য দিয়ে এখানে যে একটা মাফিয়া তন্ত্রের অবসান হইল, তারপরেও যারা এটাকে রাজনীতি মনে করতেছে তাদেরকে পলিটিক্যালি এডুকেটেড করা আমাদের দায়িত্ব। কারণ হলো আওয়ামী লীগের এই যারা সমর্থক, যারা এটাকে রাজনীতি মনে করে, তারা এই সমাজেরই অংশ। যারা অপরাধ করে নাই তাদের কথা আলাদা, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হলো এই ইলেকশনে নৌকা মার্কা ছিল কি ছিল না? ছিল না। তাহলে এই যে ভোটাররা, যেটা আমরা নির্বাচন আগে বারবার বললাম
যে ভোটাররা ভোট দিছে, শাপলাগলিতে দিছে, দাঁড়িপাল্লা দিছে, ধানের শীষে দিছে, অন্যান্য জানা মার্কায় দিছে, দেওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনটাই ইটসেলফ একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হিসেবে ভূমিকা পালন করেছে। এইবার আপনি ধানের শীষে, দাঁড়িপাল্লায় বা শাপলাগলিতে ভোট দিচ্ছেন, ভালো কথা, তারপরে ধানের শীষে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠন করছে। এইবার আপনি যদি অফিস খোলা শুরু করে দেন, যা আচ্ছা ইলেকশন তো হয়ে গেছে, অফিস শুরু করি, এইটা হলো আপনার স্টুপিডিটি, আপনি পলিটিক্স বুঝতেছেন না। ধানের শীষ, দাঁড়িপাল্লা, বর্ণ মার্কায় কনভার্ট হওয়ার মধ্য দিয়ে আপনার পলিটিক্যাল ট্রান্সফরমেশন হয়ে গেছে, আপনি নতুন নাগরিকত্বের জায়গায় প্রবেশ করে গেছেন, কিন্তু আপনি পুরানা লিগেছে আওয়ামী লীগের অফিস খুলতে যাচ্ছেন, যেটা আইনত একটা অপরাধ। ফলে এই ক্ষেত্রে ডেফিনেটলি সরকার অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে। এখন মাত্র তো সরকার আসলো, সিস্টেমেটিক ভাবে আপনি দেখেন, এই যে একটা উদাহরণ দিয়ে শেষ করব, আমি একটা বিরতি নিয়ে আসি, একটা শেষ করে জাস্ট এই যে ধরেন বিডিআর বিদ্রোহ নিয়ে, যেটা বিডিআর বিদ্রোহ বলা আসলে সেনা হত্যাকাণ্ড, এটা নিয়ে যে একটা কমিশন করা হয়েছে, এখানে হাসিনাকে আসামি করা হয়নি, কেন বিএনপি আইসা যে এটা আবার রিভিউ করা এবং হাসিনাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেনি, আপনারা খবর প্রচার করেননি। তো ফলে বিচারের প্রক্রিয়াগুলো এটা ডেফিনেটলি এটা খুবই লিগ্যাল ওয়েতে এবং ট্রান্সপারেন্ট ওয়েতে আগাইতে হবে। জি, রেজাউল করিম রনি, আপনাকেও একই প্রশ্ন, আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন, প্রথম কথা হলো তাজুল ইসলাম সাহেব যে সময়ে যে দায়িত্ব পালন করেছেন এটা অভিনন্দনযোগ্য, আমরা সবাই তাকে অভিনন্দন জানিয়েছি, এবং উনি নিজেও কিন্তু বলেছেন যে আমি খুশি মনে যাচ্ছি, এবং পরবর্তী দায়িত্ব যারা পালন করবেন তাদের জন্য সহযোগিতা করবেন, শুভকামনা জানিয়েছেন। এবং ওনার দায়িত্ব থেকে যাওয়াটা খুবই নরমাল, স্বাভাবিক, কারণ নির্বাচিত সরকার যারা আসছে তারা নতুন অ্যাপয়েন্ট করবে, এটাকে উনি স্বাভাবিক প্রক্রিয়া বলেছেন। উনি নিজেই সেটা বলেছেন। হ্যাঁ, উনি নিজে বললেও কিন্তু ন্যারেটিভ পলিটিক্স যেটা বয়ানের রাজনীতি হলো, একটা নিরপেক্ষ লোককে ফেরাম সরাই দেওয়া হইলে এটা খুব অন্যায় করছে বিএনপি। কেন উনি যে এবি পার্টি থেকে পদত্যাগ করে ট্রাইব্যুনালে জয়েন করলো, এই জিনিসটা তারা আনতেছে না। মানে এই জোটে এই দিকে থাকলে আপনি নিরপেক্ষ, অন্য দিকে গেলেই আপনি দালাল, এই যে সমস্যাটা। এখন দেখেন, যেই বিষয়গুলোর জন্য বলা হচ্ছে এগুলো সবগুলো অভিযোগ, যেটা শিশির বললো পারফেক্টলি, এই অভিযোগগুলো থাকবে। এর আগেও আমি খানিকটা রেসপন্স করছি, এই অভিযোগগুলো শুধু এই পদের জন্য না, বিগত আমলে যারা যেই পদে দায়িত্ব পালন করছে প্রত্যেকটা জায়গার ক্লিয়ারেন্স আপনার পরিষ্কার থাকতে হবে, জনগণের জানতে হবে যে তারা স্বচ্ছতার সহিত দায়িত্ব পালন করছে, তারা ক্ষমতার অপব্যবহার করে নাই, কোনো দুর্নীতির আশ্রয় নেয় নেই, তাদের অডিট ক্লিয়ার থাকতে হবে। এবং তারা যে দেখেন, আমরা সবাই আইনের কথা বলি, এই যে যেমন ধরেন পুলিশের ঘটনাটার কথা, দেখেন আইন জনগণ মানবে না, এটাই ধরে নিতে হবে আমাদের। আইন আগে অথরিটিকে মানতে হবে। আইনের সাথে সন্ত্রাসের পার্থক্য হয় কোথায়? যখন অথরিটি আইন মানে না, পুলিশ সে এজন্য থাপ্পড় মারবে যাকে তাকে সে লাঠি পেটা করবে, নো, পুলিশকে আগে আইন মানতে হবে। রাষ্ট্র যারা চালাচ্ছে, অথরিটি যে, তাকে আগে আইন মানতে হবে। তারেক রহমান যখন সকাল 9টা অফিসে যাচ্ছে, তখন সবাইকে দৌড়ে যাইতে হচ্ছে। তার মানে হলো আপনার এই যে অথরিটি, যখন আপনি অথরিটি হয়ে যখন আইনটা মানবেন, তখন জনগণ এটা ফলো করবে। কিন্তু আগের থেকে জনগণকে যদি আপনি ফলো করাইতে চান এবং নিজে আইনের সুযোগ নিয়ে বেআইনি কাজগুলো করবেন, তখনই হইল আইনের আলোকে বেআইনি শাসন শুরু হয়, তখনই জনগণের সাথে আপনার এই রাষ্ট্রের বা ক্ষমতার বিচ্ছিন্নতা তৈরি হয়, দূরত্বটা তৈরি হয়। এটা আমাদের মনে রাখতে হবে, যেই যারাই ক্ষমতায় বসুক বা দায়িত্বে বসুক বা রাষ্ট্র চালাক, এটা খুব ইম্পর্টেন্ট যে অথরিটিকে আগে আইন মানতে হবে। নাহলে আপনি জানেন না, দায়িত্ব নিয়েন না। আপনি যদি মনে করেন আপনি ওই চেয়ারে বসে, হ্যাঁ, আপনি অথরিটি হয়ে আইন মানতে পারবেন না, আপনি ওই টাকায় চলতে পারবেন না, আপনি প্রাইভেট সেক্টরে যান, ব্যবসা বাণিজ্য করেন, আপনার জন্য সরকারি চাকরি না, আপনার জন্য মন্ত্রিত্ব না, আপনার জন্য এমপিগিরি না, আপনি গরিবানা জীবন মাইনা নিবেন, হ্যাঁ, জনগণ সেবা করবেন, জীবন পানি করে দিবেন, ওকে, আপনার জন্য রাজনীতি। কিন্তু আপনি এটাকে সোনার হরিণ মনে করে, লুটপাটের একটা হাতিয়ার মনে করে আপনি যাবেন, আপনার জন্য রাজনীতি না। ওই দিন ক্লোজ হয়ে গেছে, 5 তারিখের পর এটা নাই হয়ে গেছে। ফলে এখন আমি মনে করি তাজুল সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে, এগুলো নানা প্রতিপক্ষ নানা কারণে আনতেছে। পার্সোনালি আমি ওনাকে যতখানি চিনি, এগুলোর আমার মনে হয় না এগুলোর কোনো সত্যতা থাকার কোনো কারণ আছে। তারপরেও শুধু তাজুল ইসলাম না, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো যারা দায়িত্ব পালন করেছে তাদের প্রত্যেকের অডিট ক্লিয়ার থাকতে হবে, যাতে করে এখন যারা দায়িত্ব পালন করছে তাদের জন্য একটা দৃষ্টান্ত তৈরি হয় যে আমারও কিন্তু যাওয়ার সময় আমলনামা ক্লিয়ার করে জনগণের কাছে জবাবদিহি করে। এখন যারা নিয়োগ পাচ্ছেন তারা কি স্বচ্ছ, তাদের রাজনৈতিক মানে ব্যাকগ্রাউন্ড অথবা তাদের কাজের জায়গা থেকে? তাদের দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বা নিরপেক্ষ লোক আপনি পাবেন এটা বাদ দিতে হবে, এই আশা করি না। আপনার নিরপেক্ষ হওয়ার দরকার নেই, আপনি জামাতের হন, এনসিপির হন, বিএনপির হন, অসুবিধা নেই, কারণ লোক তো এগুলি, আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ তো এগুলোই, তাই না? আমরা আশা করব নিয়োগটা হবে যোগ্যতার ভিত্তিতে। ডেফিনেটলি এই সরকার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার যে পলিসি, তার যে এজেন্ডা, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যে লোককে মনে করবে বেশি কাজের, তাকে নিয়োগ দিবে।
এবং সেক্ষেত্রে সে প্রথমত তার নিজের দলের লোকই খুঁজবে, যেহেতু সে তার দলের হিউজ লোক দীর্ঘদিন যাবৎ বঞ্চিত সরকার ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার এজেন্ডার আলো, কিন্তু তার নিজের দলে যখন লোক পাবে না, সে অন্য জায়গা থেকে নেবে না, নিচ্ছে তো। এই সরকারের বিএনপির দলের বাইরের লোক নাই, আছে তো জাহিদ ভাইয়ের মতো লোক, যে আপনি ধরেন টকশো, আপনারা ধরেন সে 5 দিন আগেও সে অস্বীকার করছে সে বিএনপির লোক না, আসলে বিএনপির লোক না। হ্যাঁ, বিএনপিকে ডিফেন্ড করছে কথাবার্তা বলতে, আমরাও বিএনপিকে ডিফেন্ড করি কথাবার্তার মধ্যে, কিন্তু আমরা তো অফিসিয়ালি বিএনপির রাজনীতি এন্ডোর্স করি না, মানে বিএনপির পদ হোল্ড করি না। তো তারপরে বিএনপির লোক এই ধরনের লোককে দায়িত্ব দিচ্ছেন না, দিচ্ছে তো, দিচ্ছে কি মনে করে যে সেই জায়গাগুলো সে ভালো করবে। আচ্ছা, ভালো যদি না করে সরাই দিতে হবে, অন্য লোক নিতে হবে। এখন সেটা দলের হইলেই আপনার ভালো করবে সবসময় সেটা না, কিন্তু যেহেতু এখন বাংলাদেশ পুনর্গঠন দরকার, সফল হওয়া ছাড়া এই সরকারের সামনে আর দ্বিতীয় কোনো অপশন নাই। ফলে আপনি যাদেরকে নিয়োগ দিচ্ছেন, যে দল থেকে নিয়োগ দিচ্ছেন, ওইটা আপনার ওই যে বিলাই কালানা সাথে তার চেয়ে গুরুত্বপূর্ণ ইন্দুর ধরতে পারে কিনা, সেই তুলনায় আপনি হায়ার এন্ড ফায়ারের ব্যাপারটা অনেক ইজি করতে হবে। আমার ধারণা এটাই হবে। কারণ হইলো আপনার এই যে নিয়োগ প্রক্রিয়া যেটা বলছেন, সেখানে সর্বদলীয় লোকই আপনার আসলে গুরুত্ব দিতে হবে। কারণ আপনার গুরুত্ব দিতে হবে ক্যাপাসিটিকে, এবং দায়িত্ব পাওয়ার পরে আপনি জামাতের হন, এনসিপির হন, বিএনপির হন, অসুবিধা নাই, আপনি তখন রাষ্ট্রপক্ষ, আপনি প্রফেশনাল আচরণটা করবেন। কিন্তু আপনি শুধু একটা দলের পক্ষে থাকলে নিরপেক্ষ, এবং অন্য দলের বা অন্যভাবে আপনি ক্ষমতায় যাবেন বা অন্য পরিচয় নিয়ে যাবেন, গিয়ে পরে গুপ্তভাবে ওই দলের পারপাস সার্ভ করবেন, এটা দরকার নেই। আপনি প্রকাশ্যে আপনার রাজনৈতিক আইডিওলজি কি এটা যাই না বুঝে তারপরে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাইতে পারেন, অসুবিধা নেই। জি, আপনার কাছে জানতে চাই যে অভিযোগগুলো করলো বিএনপির বিপক্ষে, আপনার কোনো কিছু ব্যাখ্যা করার আছে কিনা? না, এগুলো অভিযোগ থাকবে, থাকার ভালো, স্বাস্থ্যকর। খলিল সাহেবকে প্রোটেক্ট করছে কারা? সবসময় এনসিপি জামাত। তাহলে তো এনসিপি জামাতের খুশি হওয়া দরকার যে তাদের একটা লোককে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী বানাইছে, তাই না? তো খলিল সাহেবের বিরুদ্ধে বিএনপি হেন কোনো কথা নাই, না বলছে, তারে পদত্যাগের জন্য আন্দোলন পর্যন্ত করছে। আন্দোলন মানে আমি বলতেছি যে সবাই কথা বলছে এটা নিয়ে, সালাউদ্দিন ভাইয়ের একাধিক বক্তব্য আপনি দেখাইতে পারবেন। তো সেই রকম একটা লোককে পরে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কেন আপনারা করলেন, এবং এই সরকারে কাউকে নীতিগতভাবে পদে রাখার পক্ষে আমি না, এটা আমি আগেও বলছি। তাহলে কেন করলেন? করলো তারা বললো যে দেখেন, আমরা দেখছি যে ক্যারিয়ার ডিপ্লোমেট হিসেবে তার যে এক্সপার্টিসটা, এটা আমরা জাতীয় স্বার্থে কাজে লাগাচ্ছি। যেহেতু সে তাকে জামাত এবং এনসিপি প্রোটেক্ট করতে চাচ্ছিল, ফলে তার নিরপেক্ষতা নেওয়ার কোনো প্রশ্ন নাই। মানে এনসিপি জামাতের লোক হিসেবে যদি বিএনপি নিয়ে নেয়, তাহলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার কিছু নাই। নিয়োগ পাওয়ার পরেই তো ঘটনা পাল্টে গেল না? নিয়োগ পাওয়ার পর কি পাল্টাইছে? সে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। হ্যাঁ, বিএনপি এনসিপি জামাত যাকে প্রোটেক্ট করছে ইলেকশনের আগের দিন পর্যন্ত, সেরকম একটা লোককে নিয়োগ দিছে, তাতে খুশি হওয়ার কথা তাদের। কিন্তু খুশি তো হলো না। না হলে তাদের সমস্যা, আপনি কাউকে খুশি করতে পারবেন না সবসময় সবাইকে সবকিছু দিয়া, এটাই পলিটিক্স। তো আরেকটা হলো যে হ্যাঁ, এখানে স্থানীয় নির্বাচনে প্রশাসক বসানোটা এটা বিগত সরকারের প্র্যাকটিস থেকেই এখানে আসছে। বিএনপি বিগত সরকারের প্র্যাকটিসের ধারাবাহিকতা বজায় রাখছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের জন্য কতগুলো জিনিসের সংস্কার হইতে হবে। স্থানীয় সরকার সংস্কারের যে প্রস্তাবনাগুলো দিচ্ছে, এগুলো দ্রুত বাস্তবায়ন করা। একটা জিনিস দ্রুত করতে হবে, সেটা হলো এখানে দেখেন ফ্যাসিবাদী কাঠামোটা সামাজিকীকরণ করার ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মার্কা ব্যবহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই মার্কা ব্যবহারটা বন্ধ করতে হবে, যাতে করে স্থানীয় একজন সাধারণ মানুষ শুধু তার নিজের জনপ্রিয়তা, তার জনসেবা এবং তার আপনার গুডউইল এবং তার ভালো মানসিকতার কারণে দলের বাইরের থেকে ইন্ডিভিজুয়ালি সে যে এম্পাওয়ার হইতে পারে, এই সুযোগটা রাখতে হবে। তো এই জন্য মার্কা উঠাই দেওয়া থেকে আরো যে প্রস্তাবনাগুলো আছে, এগুলো দ্রুত সংস্কার করে স্থানীয় নির্বাচন দিবে বিএনপি। এটা কারণ হলো ধরুন শাহাদাত চৌধুরী চট্টগ্রামের মেয়র, একদম সময় শেষ, আমি বলি চট্টগ্রামের মেয়র, উনি তো আছে, উনি তো দায়িত্বে আছে, ক্ষমতায় আছে। উনি এই বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে নির্বাচনের দাবি জানাইছে ক্ষমতায় থেকে। ফলে এখানে প্রশাসক নিয়োগ হিসেবে যাদেরকে দিচ্ছে, এটা একটা কথা হলো বিগত সময়ের ধারাবাহিকতা রক্ষা, কিন্তু নির্বাচনের ব্যাপারে আমার ধারণা বিএনপি খুব বেশি সময় নেবে না। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক,